হিজবুল্লাহর তাণ্ডবে পালিয়েও শেষ রক্ষা হচ্ছে না ইসরায়েল সেনাদের। ট্রাম্পের বিদায় ঘণ্টা, এবার বিদ্রোহ নিজের ঘরেই। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার পারমাণবিক মহড়া। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে ভিডিওতে লাইক দিয়ে আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। হিজবুল্লার তোপে কোন ঠাসা ইসরায়েলি সেনা, পালিয়েও মিলছে না রক্ষা। লেবানন সীমান্তে হিজবুল্লার তুমুল প্রতিরোধ এবং একের পর এক আকস্মিক হামলায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। রণক্ষেত্রে টিকতে না পেরে অনেক স্থানে ইসরায়েলি সেনারা পিছু হটতে বা পালিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে হিজবুল্লার নিখুঁত ড্রোন হামলা এবং দূরপাল্লার রকেট ও ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসায় পালিয়েও শেষ রক্ষা হচ্ছে না তাদের। সীমান্ত এলাকা ছাড়িয়ে ইসরায়েলের ভেতরের সামরিক ঘাঁটি ও অস্থায়ী ছাউনিগুলোতেও এখন প্রতিনিয়ত আঘাত হানছে প্রতিরোধ যোদ্ধারা। লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরুর পর থেকে হিজবুল্লার শক্ত প্রতিরোধের মুখে পড়ে ইসরায়েলি সেনারা। সুড়ঙ্গ যুদ্ধ এবং চোরাগোপ্তা হামলায় প্রতিদিন বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা হতাহত হচ্ছে। যুদ্ধের তীব্রতা সহ্য করতে না পেরে অনেক সেনাদল যখন সীমান্ত থেকে পিছু হটে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সামরিক ক্যাম্পগুলোতে আশ্রয় নিচ্ছে, ঠিক তখনই তাদের ওপর আছড়ে পড়ছে হিজবুল্লার আত্মঘাতী ড্রোন। হিজবুল্লার গোয়েন্দা নজরদারি এতটাই নিখুঁত যে ইসরায়েলি সেনারা কোথায় অবস্থান বদল করছে সেই গোপন তথ্য চলে যাচ্ছে যোদ্ধাদের কাছে। ফলে পিছু হটার পরও ইসরায়েলি সামরিক কনভয় এবং সাজোয়া যানগুলো মাঝপথেই ধ্বংস হয়ে যাচ্ছে। ইসরায়েলি গণমাধ্যম ও সামরিক সূত্রগুলো স্বীকার করেছে যে হিজবুল্লার রকেট ও ড্রোন হামলা এখন আর কেবল সীমান্তেই সীমাবদ্ধ নেই। হাইফা, তেল আবিব এবং উত্তরাঞ্চলের প্রধান সামরিক ঘাঁটিগুলো এখন নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ফাঁকি দিয়ে হিজবুল্লার ড্রোনগুলো সরাসরি ইসরায়েলি সেনাদের ব্যারাকে গিয়ে আঘাত করছে। এতে করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসা বা বিশ্রামে থাকা সেনাদের মধ্যেও এক চরম আতঙ্ক ও মানসিক বিপর্যয় তৈরি হয়েছে। নিরাপদ ভেবে যেখানেই তারা আশ্রয় নিচ্ছে সেখানেই ধেয়ে আসছে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র। সামরিক বিশ্লেষকদের মতে হিজবুল্লার এই কৌশলী ও বিধ্বংসী আক্রমণের কারণে ইসরায়েলি বাহিনীর মনোবল পুরোপুরি ভেঙে পড়েছে। একদিকে সীমান্ত লড়াইয়ে ব্যর্থতা, অন্যদিকে পেছনের সারির নিরাপদ ঘাঁটিগুলোতেও ক্রমাগত হামলা, এই দুইয়ের জাতাকলে পড়ে ইসরায়েলি সেনাদের পালিয়ে বাঁচার সব রাস্তাই যেন বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরায়েলি বিমান বাহিনী লেবাননে নির্বিচারে বোমাবর্ষণ করলেও মাঠ পর্যায়ে হিজবুল্লার অগ্রযাত্রা এবং নিখুঁত হামলা কোনোভাবেই ঠেকাতে পারছে না তারা। ফলে এই সংঘাত ইসরায়েলি বাহিনীর জন্য এক চরম ফাঁদে পরিণত হয়েছে, যেখানে পিছু হটেও মিলছে না কোনো রেহাই। ট্রাম্পের বিদায় ঘণ্টা, এবার বিদ্রোহ নিজের ঘরেই। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে একক আধিপত্য বজায় রাখা ডোনাল্ড ট্রাম্প এবার নিজের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির ভেতরে তীব্র চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এতদিন দলের ওপর তার যে প্রশ্নাতীত নিয়ন্ত্রণ ছিল তাতে বড় ধরনের ফাটল ধরেছে। দলের অভ্যন্তরীণ একাধিক নীতি নির্ধারণ, বিতর্কিত মন্তব্য এবং সাম্প্রতিক কিছু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে দলের শীর্ষ নেতা থেকে শুরু করে সাধারণ কর্মীদের একটি বড় অংশ এখন ট্রাম্পের নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন নিজের ঘরের এই বিদ্রোহ ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের বিদায় ঘণ্টা বাজিয়ে দিতে পারে। দীর্ঘদিন ধরেই ট্রাম্পের কট্টরপন্থী ও ডানপন্থী নীতির কারণে রিপাবলিকান পার্টির মূলধারার মধ্যপন্থী নেতারা কোণঠাসা হয়ে পড়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে সেই নীরবতা ভেঙে নেতারা এখন মুখ খুলতে শুরু করেছেন। ট্রাম্পের স্বেচ্ছাচারী সিদ্ধান্ত এবং দলের ভেতরে নিজের অনুগতদের গুরুত্বপূর্ণ পদে বসানোর প্রক্রিয়াকে আর মেনে নিতে পারছেন না অনেক জ্যেষ্ঠ রাজনৈতিক। বিশেষ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্বাচনে ট্রাম্পের মনোনীত প্রার্থীরা পরাজিত হওয়ায় দলের ভেতরে এই ধারণাই জোরালো হচ্ছে যে ট্রাম্পের জনপ্রিয়তার ওপর ভর করে আর বৈতরণী পার হওয়া সম্ভব নয়, বরং ট্রাম্পের অতি উগ্র ভাবমূর্তি সাধারণ ও নিরপেক্ষ ভোটারদের দল থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই অভ্যন্তরীণ বিদ্রোহের আঁচ এখন ওয়াশিংটনের নীতি নির্ধারণী পর্যায়েও স্পষ্ট। রিপাবলিকান পার্টির বেশ কয়েকজন প্রভাবশালী সিনেটর ও প্রতিনিধি পরিষদের সদস্য এখন ট্রাম্পের এজেন্ডা সরাসরি প্রত্যাখ্যান করছেন। দলের তহবিল সংগ্রাহক এবং বড় বড় দাতারাও এখন ট্রাম্পের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিকল্প নেতৃত্বের সন্ধান করছেন, যা ট্রাম্প শিবিরের জন্য সবচেয়ে বড় ধাক্কা। দলের একটি বড় অংশ মনে করছে ট্রাম্পের ব্যক্তিগত আইনি লড়াই এবং বিতর্কিত কর্মকাণ্ডের দায় পুরো দল বহন করতে পারে না। ফলে দলকে বাঁচাতে ট্রাম্পের ছায়া থেকে বেরিয়ে আসার একটি সুসংগঠিত চেষ্টা এখন দলের ভেতরেই দৃশ্যমান। বিশ্লেষকদের মতে ট্রাম্প এর আগে বাইরের বহু ঝড় সামাল দিতে পারলেও নিজের ঘরের এই বিদ্রোহ দমন করা তার জন্য বেশ কঠিন হবে, কারণ এই ক্ষোভ কোনো সাময়িক ঘটনা নয়, বরং দীর্ঘদিনের পুঞ্জীভূত অসন্তোষের বহিঃপ্রকাশ। যদি রিপাবলিকান পার্টির এই অভ্যন্তরীণ বিদ্রোহ আরও ছড়িয়ে পড়ে, তবে ট্রাম্পের রাজনৈতিক দল পুনর্গঠনের স্বপ্ন বড় ধরনের ধাক্কা খাবে। নিজের দলের ভেতরেই যদি তিনি গ্রহণযোগ্যতা হারান, তবে মার্কিন রাজনীতিতে তার একক রাজত্বের অবসান ঘটা কেবল সময়ের ব্যাপার মাত্র।
এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হবার ইচ্ছা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের স্বভাবসুলভ রসিবোধ ও চমকপ্রদ মন্তব্যের জন্য সবসময়ই সংবাদ শিরোনামে থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার তিনি এমন এক মন্তব্য করেছেন যা নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে বেশ শোরগোল পড়েছে। বিশ্ব রাজনীতিতে নিজের প্রভাব ও জনপ্রিয়তার কথা উল্লেখ করতে গিয়ে ট্রাম্প কৌতুক করে বলেছেন তিনি চাইলে ইসরায়েলের প্রধানমন্ত্রী পদেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং সেখানেও তিনি বিপুল ভোটে জয়ী হবেন। সম্প্রতি ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে কথা বলছিলেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলে নিজের আকাশচুম্বী জনপ্রিয়তার কথা তুলে ধরেন। ট্রাম্প দাবি করেন এই মুহূর্তে ইসরায়েলের জনগণের মধ্যে তার জনপ্রিয়তার হার প্রায় ৯৯%। হাসতে হাসতে তিনি সাংবাদিকদের বলেন, আমি এই মুহূর্তে ইসরায়েলে ৯৯% সমর্থন পাচ্ছি। আমি চাইলে সেখানকার প্রধানমন্ত্রী পদের জন্য লড়তে পারি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আমার এই দায়িত্ব শেষ হলে হয়তো আমি ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী পদের জন্য দাঁড়াব। ট্রাম্পের এই মন্তব্যটি মূলত রসাত্মক বা কৌতুকপূর্ণ হলেও এর পেছনে গভীর রাজনৈতিক বার্তা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্প তার প্রথম মেয়াদে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ঐতিহাসিক আব্রাহাম অ্যাকর্ডস চুক্তির মাধ্যমে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিলেন। ফলে ইসরায়েলি জনগণের একটি বড় অংশের কাছে তার গ্রাহকযোগ্যতা অনেক বেশি। ট্রাম্প মূলত সেই জনপ্রিয়তার দিকটি মনে করিয়ে দিতেই এমন মন্তব্য করেছেন। একই সংবাদ সম্মেলনে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তার প্রভাব কতটা সেটিও বেশ স্পষ্ট ভাষায় প্রকাশ করেন ট্রাম্প। ইরান সংকট এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সিদ্ধান্ত প্রসঙ্গে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, নেতানিয়াহু তাই করবেন যা আমি তাকে করতে বলব। ট্রাম্পের এই মন্তব্যকে অনেকেই নেতানিয়াহুর প্রতি এক ধরনের রাজনৈতিক আধিপত্যের প্রকাশ হিসেবে দেখছেন। যদিও মার্কিন আইন অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে অন্য কোনো দেশের রাষ্ট্রীয় পদে বসা অসম্ভব এবং এটি কেবলই একটি রসিকতা, তবুও তার এই বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ মুখরোচক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে যখন মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা চলছে এবং ইরানের সঙ্গে চলমান সংকটে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে বিশ্বজুড়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, ঠিক সেই মুহূর্তে ট্রাম্পের এমন মন্তব্যকে তার চিরচেনা রাজনৈতিক কৌশল ও প্রচারণামূলক স্বভাবেরই অংশ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিশ্বজুড়ে চরম উত্তেজনা, বেলারুশকে সঙ্গে নিয়ে রাশিয়ার বিশাল পারমাণবিক মহড়া। ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মাঝেই এবার এক বিশাল ও নজিরবিহীন পারমাণবিক সামরিক মহড়া সম্পন্ন করেছে রাশিয়া। কৌশলগত ও কৌশলহীন পারমাণবিক বাহিনীর প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে আয়োজিত এই মহড়ায় রাশিয়ার মূল ভূখণ্ডের পাশাপাশি অংশ নিয়েছে তার অন্যতম প্রধান মিত্রদেশ বেলারুশ। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য যে কোনো বহিরাগত আগ্রাসন এবং হুমকির মুখে দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় পারমাণবিক শক্তির সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতেই এই সামরিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ৩ দিনব্যাপী পরিচালিত এই ব্যাপক ভিত্তিক মহড়ায় স্থল, আকাশ ও নৌপথের আধুনিক সব যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে। মহড়ায় প্রায় ৬৪,০০০ সামরিক কর্মকর্তা ও সেনা সদস্য সক্রিয়ভাবে অংশ নেন। এছাড়া ৭,৮০০টিরও বেশি বিভিন্ন ধরনের আধুনিক সামরিক সরঞ্জাম, ২ শতাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা, ১৪০টিরও বেশি যুদ্ধবিমান এবং রাশিয়ার উত্তর ও প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের ৭৩টি যুদ্ধজাহাজ ও ১৩টি সাবমেরিন এই মহড়ায় নিয়োজিত ছিল। এদের মধ্যে বেশ কয়েকটি সাবমেরিন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM বহনে সক্ষম। মহড়ার মূল আকর্ষণ ছিল রাশিয়ার লেনিনগ্রাড এবং কেন্দ্রীয় সামরিক অঞ্চল জুড়ে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের কৃত্রিম বা সিমুলেটেড উৎক্ষেপণ। মহড়ার শেষ পর্যায়ে ন্যাটোর সীমান্ত ঘেঁষা মিত্রদেশ বেলারুশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র ও গোলাবারুদ স্থানান্তরের মহড়াও চালানো হয়। বেলারুশের সামরিক বাহিনী রাশিয়ার এই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের আধুনিক প্রযুক্তির সাথে সমন্বয় করে নিজস্ব ইস্কান্দার M শর্ট রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং যুদ্ধবিমানের মাধ্যমে সুনির্দিষ্ট লক্ষ্যে ছদ্মবেশী বা কৃত্রিম হামলার নিখুঁত মহড়া সম্পন্ন করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো যৌথভাবে এই মহড়ার কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকি করেন। প্রেসিডেন্ট পুতিন এক বিবৃতিতে স্পষ্ট করে বলেছেন, পারমাণবিক অস্ত্রের ব্যবহার একটি চরম এবং ব্যতিক্রমী ব্যবস্থা হলেও বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ঝুঁকি ও নতুন নতুন হুমকির মুখে এই পারমাণবিক শক্তি দুই দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রধান গ্যারান্টি। অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মহড়াকে পশ্চিমা বিশ্বের জন্য একটি স্পষ্ট বার্তা বা সংকেত হিসেবে অভিহিত করেছেন। এদিকে রাশিয়ার এই পরমাণু শক্তির মহড়া ঘিরে স্বাভাবিকভাবেই চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ইউক্রেন এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মহড়াকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির চরম লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে এবং বেলারুশ সীমান্তে নিজেদের প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।
আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে রাশিয়ার এই নজিরবিহীন মহড়া কেবল নিজেদের সামরিক সক্ষমতার প্রদর্শন নয়, বরং ইউক্রেনকে পশ্চিমা দূরপাল্লার অস্ত্র সরবরাহ এবং পশ্চিমাদের প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপের চেষ্টার বিরুদ্ধে মস্কোর পক্ষ থেকে এক কঠোর ও চূড়ান্ত সতর্কবার্তা।